তো ওই দেখো ওই দেখো দেখ। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ আবার চলে এসেছি নতুন আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। প্রায় অনেক দিন পরই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি। সত্যি অনেক চেষ্টা করি কিন্তু পেরে উঠি না, জানো তো। যাই হোক, এই ব্লগটা শ্যুট করেছিলাম নীল ষষ্ঠীর দিন। সকাল সকাল কিছু কাজকর্ম সেরে নিয়েছিলাম। এদিকে মা তো ঠাকুর ঘরে চলে এসছে, সকালবেলায় চান করে পুজোটা সেরে নিচ্ছে। আবার সেও নামুর সাথে হাজির ঠাকুর ঘরে। ঠাকুরকে নম করে বলো, শিব ঠাকুর আমাকে সুস্থ রাখো, ভালো রাখো। তুমি কি প্রসাদের জন্য অপেক্ষা করছো? প্রসাদ খাবে? আমাদের জুনিয়র বাবু ওর ভাষায় ভগবানের কাছে, মানে ওর ঠাকুরের কাছে কত কি না চেয়েছে বলেছে, সেটা ওই জানে আর ঠাকুরই জানে। যতক্ষণ অবধি নামু প্রসাদ না দিয়েছে ততক্ষণ অবধি ওকে আমি নামাতে পারি। প্রসাদ পাওয়ার পর ওকে নিচে এনে চান করিয়ে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। ওকে খাওয়ানোর পর আমিও চান সেরে ওকে সাথে নিয়ে ওপরে চলে এসেছি ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। তবে ছেলেকে দেখো কিছুতেই স্থির থাকছে না। ওই দিক দিয়ে সিঁড়ি আছে, ও ওখানটাই যাবে। যত ওকে আটকাতে চেষ্টা করছে ও ততই ওদিকেই বারবার চলে যাচ্ছিল। তাই ওকে কোলে নিয়ে কাপড়গুলো মেলে দিয়েছিল। ঘড়িতে সময় তখন ওই 3:30 মতো বেজে। ছেলেকে ঘুম পাড়িয়ে ঠাকুর ঘরে গিয়ে ওই যে গঙ্গার জলে ঘি, মধু, সিদ্ধি, দুধ দিয়ে প্রথমে ঘরের ঠাকুরের মাথায় জল দিয়েছিলাম। দেন চলে গেলাম শিব মন্দিরে। এই শিব মন্দিরটা না আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তাই আর কি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তবে মন্দিরে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। বাবার এই মন্দিরে না ভীষণ ডিসিপ্লিন মেনটেন করে সবাইকে একে একে বাবার মাথায় জল ঢালতে দেয়। আর এই কারণে এই মন্দিরটা আমার ভীষণ ভালো লাগে। বিয়ের পর থেকে প্রতি বছর যখন আমি শিবব্রত বা নীলষষ্ঠীর ব্রত করি তখনই এই মন্দিরে গিয়েই আমি বাবার মাথায় জল ঢালি। এই তো কো বাবা, কি বাবা ঘুম হয়ে গেছে? নীল ষষ্ঠী তো রোববারে পড়েছিল, বাবা বাড়িতে ছিল, তাই ছেলেকে ঘুম পাড়িয়ে বাবার কাছে রেখে গেছিলাম। যেই মাম্মাম ঘরে ঢুকেছে অমনি ছেলে মাম্মামের শব্দ শুনে ঘুম থেকে উঠে বসে পড়েছে। যাই হোক, চৈত্র সংক্রান্তির আগের দিন এই নীল ষষ্ঠীর ব্রত করা হয় বাংলার ঘরে ঘরে খুব নিষ্ঠার সহিত, পরিবার আর সন্তানের মঙ্গল কামনা। মা ষষ্ঠী ভোলানাথের কাছে মনের প্রাণে আমারও একটাই প্রার্থনা, মা ষষ্ঠী আমার কোল জুড়ে যাকে দিয়েছে তাকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। মন্দির থেকে একটু সন্দেশ মিষ্টি নিয়ে এসেছিলাম, সেটাই সবাইকে দিয়েছি। ছেলেও, আমি ওই একটু সন্দেশ খেয়ে একটু ফল খেয়ে নিয়েছিলাম, সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সন্ধে হতেই সন্ধে দিতে এসেছিলাম ঠাকুর ঘরে। ছেলেও মাম্মামের পিছু পিছু হাজির। আসলে আজকাল না ছেলেটা বড্ড মাম্মামের পেছনে ফেভিকুইকের মতো এঁটে থাকে, যেখানে আমি যাব সেখানে ও হাজির। কোনো রকম ঘুমটা পাড়িয়ে গেছিলাম মন্দিরে। এদিকে বাপ ছেলের কাণ্ড দেখো। আজকাল না সত্যি সত্যিই বলছি আমি বুঝে উঠতে পারি না কে ছোট আর কে বড়, বাবা। তবে এইটা ঠিক যে আমাদের তুলনায় ওদের এনার্জি থাকে দ্বিগুণ। আমরা কিছুক্ষণ পর টায়ার্ড হয়ে পড়বো, তবে ওরা দেখবে
একদম ফুল এনার্জি নিয়ে এই ছোটাছুটি দৌড়াদৌড়ি চালিয়ে যাবে। ছেলেকে ছেলের টিফিন খাইয়ে ওদের সবাইকে সন্ধ্যের বেলা ওই একটু চা করে দিয়েছিলাম, মুড়ি মাখা। আমি যেহেতু উপোস করেছি তাই আমি আর কিছু বিকেলবেলায় কিছু সাবু ভিজিয়ে রেখেছি, রাত্রে শোয়ার আগে দুধ সাবু মেখে সেটাই। পয়লা বৈশাখের আগের দিন মানে চৈত্র সংক্রান্তির দিন আমাদের বাড়িতে একটা বিশেষ রান্না করা হয়, সেটাকে বলা হয় পাচন। তো সেটার প্রিপারেশন আমরা আগের দিনই শুরু করি। অনেক রকমের সবজি, প্রায় 108 রকমের সবজি দিয়ে এই রান্নাটা করা হয়। দেখেছো বল কোথায় এসছে? এই দুষ্ট যা, এটা বলো কি? গুড বেনানা। এটা কাঁচা বাবা। যেহেতু অনেক রকমের আইটেম থাকে মানে সবজি দেওয়া হয়, তো সেটা কেটে রান্না করতে গেলে পরের দিন অনেকটা সময় লেগে যাবে, তাই আমরা প্রতি বছর আগের দিন সব রেডি করে রেখে দিই, মানে ওই আর কি সবজি কেটে রেখে দিই। কাটাকাটি পর্ব মিটিয়ে রান্নাটাও সেরে নিয়েছি, ছেলেকে আবার খাওয়াতে বসেছি, একটু কাজ করতে বসেছিলাম, তাই আর কি দাদা নাতিকে বল দিয়ে এঙ্গেজ করে রাখতে চেষ্টা করেছিল, তবে তাকে শান্ত রাখা কি আর ছোটখাটো ব্যাপার। থেকেও প্রচুর এনার্জি নিয়ে সব কাজকর্ম শেষ করেছিলাম। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকাল। দিনটি ছিল চৈত্র সংক্রান্তির দিন। এই দিনে আমরা কিছু বিশেষ নিয়ম পালন করি। আর সব থেকে মজার ব্যাপার কি জানো তো, এই নিয়মগুলো না আমার বাপের বাড়িতেও একইভাবে মানতো, মানে সেলিব্রেশন করতো। শ্বশুর বাড়িতে এসে দেখি শাশুড়ি মাও একইভাবে সেলিব্রেশন করে, তাই আমার মানিয়ে নিতে অসুবিধে তো হয়নি, বরং সুবিধেই হয়েছে। সকালবেলা শ্বশুর বাবা আরো কিছু শাকসবজি নিয়ে এসছে, মা ওগুলো সব কেটে রেডি করে যে আরে গরম পড়েছিল, কাটা সবজিগুলো সব ফ্রিজেই ঢুকিয়ে দিয়েছিলাম রাত্রেবেলা। সব সবজিগুলো বার করে রেখে আমি চান ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে শান্তশিষ্ট ভদ্রলোক এতক্ষণ ঘুমিয়েছিল বলেই আমি এত তাড়াতাড়ি সব কাজ সেরে উঠতে পেরেছি, মানে কিছু কাজ করে নিতে পেরেছি। পুজো সেরে এসে আগে ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি। আর জানো তো আজকের দিনে মানে চৈত্র সংক্রান্তি আমরা না সবাই সকালবেলা চান করে ব্রেকফাস্টটা করি, আর ব্রেকফাস্টে থাকে চিড়ে মুড়ি, খই, দই, মিষ্টি, কলা এইসব। এই সংক্রান্তির দিনে আমরা আগের দিনের কোনো খাবারই খাই না, যদিও থাকে সেটা রেখে দেয়, পরে খায় বা ফেলে দিতে হয়। মানে এই নিয়মগুলো না আমি আমার বাপের বাড়িতেও দেখেছি, এখানে এসে দেখি শাশুড়ি মাও একইভাবে নিয়মগুলো মানে। আমরা এই আধুনিকতার যুগে না সব সময় দেখবে কোনো কিছু নিয়ম পালন করতে গেলে সব কিছুতেই লজিক। আমরা প্রত্যেকেই আজকাল এত অ্যাডভান্স হয়ে গেছি, তাই কোনো কাজ করতে গেলে বা নিয়ম পালন করতে গেলে আমরা সব সময় প্রশ্ন করি এটা কেন করব। বা তবে আমাদের মা কাকিমাকে যখন ওনাদের মা ঠাকুমা শেখাতেন, ওনারা কিন্তু ঘুরে আমাদের মতো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের পাচন কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। প্রথমে কিছু সবজি 5 ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। মা আর আমি জোর কদমে দুজনে একসাথে কাজ শুরু করে দিয়েছি, আসলে অনেকটা সময়ের ব্যাপার তো। এদিকে আমি গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এগুলো সব হালকা ড্রাই রোস্ট করে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। সব সবজিগুলো একসাথে দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, দুটো কড়াইতে আলাদা করে সেদ্ধ করেছি। আসলে এত সবজি তো একসাথে দিলে ফুটতে অনেকটা সময় লাগে, আর ফুটতেও চায় না। সব সবজি যেহেতু আমরা আলাদা আলাদাভাবে ভেজেছি, তাই সোমবারে খুব একটা তেল দিইনি, ওই পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা আর দিয়েছি রাঁধুনি ফোড়ন। আগেই যেহেতু আলাদা আলাদা সবজিগুলো ভেজেছি, তো ভাজার সময় নুন হলুদ লঙ্কা দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণে নুন হলুদ জিরে ধনে সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। আসলে এত সবজি তো, এটাই তেল বা মশলা যদি ঠিকঠাক পরিমাণে না দেওয়া হয় তাহলে পাচনটা খেতে অত টেস্ট হয় না, তাই আর কি বুঝে সব মশলা দিতে হবে। ছোট কড়াইতে সম্বার দিয়ে নেড়ে চেড়ে আমি আবার এক জায়গায় সব সবজিগুলো ফুটতে দিই। সংক্রান্তির দিনে নাকি এই পাচনি সবাই খায়, ভাত খায় না। তবে কি জানো তো, আমার বাপের বাড়িতেও শ্বশুর বাড়িতেও এই পাচনের সাথে অল্প পরিমাণও ভাতও খাই আমরা সব। ওদিকে আবার ছেলের ফল খাওয়ার টাইম হয়ে গেছিল, হাম্বা হাম্বা করে কাউ গোয়া নিচ্ছে।
মা দেখো কাউ গুয়াবা হাম্বা হাম্বা করে খেয়ে নিচ্ছে। এই গুয়াবাটা কে খাবে, কাউ নাকি টুবু? এই কাউ তুমি খেয়ে নাও তো। আচ্ছা বাবা, আর কি আছে? পপগ্রেন। আর কাউকে দিচ্ছ না? কি বলবো বলো তো, আজকালকার বাচ্চাদের ব্রেন এতটা শার্প, কি বলবো। একবার যদি কোনো কথা বলেছি সবটাই মনে থাকে। একবার বলেছিলাম হাম্বা হাম্বা করে কাউ, সেটা নিজেই ট্রাই করছিল। পাচনটা ফুটতে দিয়ে ওকে ফল খাইয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমার পাচন কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে ওই বড়ি ভেজে ওপরে দিয়ে দিয়েছি, আর নামিয়ে সেই ভাজা মশলাগুলো ওপরে ছড়িয়ে দিয়ে রান্না বান্না শেষ করে রান্নাঘর ক্লিন করে ঘরে আসতে না আসতে ছেলে আবার বায়না জুড়েছে। আচ্ছা কাউ কোথায় পাই বলো তো? অগত্যা মাম্মামকে কাউ হতে হলো, তার বলবো জানো তো, শরীর দিচ্ছিল না। তবে ওইটুকু যদি না করতাম তাহলে তাকে আর বসে আনতে পারতাম না, মানে বায়না তার থামাতেই হবে, এরকম একটা। খেলাধুলো করে ওর মুড ঠিক করে ওকে চান করিয়ে দিয়েছিলাম। চান করিয়ে ওকে লাঞ্চ খাওয়াতে বসেছি। আজকের দিনে মানে সংক্রান্তির দিনে যেহেতু পাচন খাওয়ার নিয়ম রয়েছে আমাদের, তাই ওকেও খাইয়েছিলাম। তবে ওর জন্য একটু ডাল করেছি, ওই ডাল দিয়ে চটকে পাচন থেকে কিছু সবজি তুলে ধুয়ে খাইয়ে দিয়েছি। তবে বেচারা খেতে ভালোবাসলো, ভীষণ ঝাল লেগে গেছিল। দেখতেই পাচ্ছ ঝাল লাগলেও সে ওই ক্যারট খাবে বলে মাম্মামকে দেখাচ্ছিল। ওই কিছু সবজি তুলে ওকে ধুয়ে খাইয়ে দিয়েছিলাম ভাত দিয়ে। আমরা আবার যে খেতে বসেছি, ও বাবা সে আবার টেবিলে এসে হাজির। আসলে প্রতিদিন আমি একাই খেয়ে নিই, ওকে মার বাবা কন্ট্রোল করে, নয়তো হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড কন্ট্রোল করে। তবে আজকের দিনে আমি বললাম চলো সবাই একসাথেই খেতে বসি। তবে সব থেকে মিস করছিলাম হাজব্যান্ডকে। হাজব্যান্ডের না ছুটি ছিল না। আমরা তিনজনে টুপুকে নিয়ে পাচন এনজয় করেছিলাম। সারা বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আসলে এই দিনে এই রান্নাটা যেমন টেস্ট হয়, অন্য দিনে এই রান্না করলে সেই টেস্টটা আমার তো মনে হয় আমাদের মা ঠাকুমা কাকিমা যে কাজগুলো করতে নিষেধ করতেন বা নিয়মগুলো পালন করতে বলতেন, এগুলো সবগুলোর পেছনে কিছু সায়েন্টিফিক রিজন থাকে, যেগুলো ওনারা জানতেন না বলেই বলতে পারতেন না। তবে আজকালকার দিনে আমরা চাইলেই সব কিছু জানতে পারি, তাই